সো আমাদের ক্লাসটা শুরু করতেছি। আমি আমি প্রথমে আপনাদের সাথে একটা আহ, একটু দাঁড়ান। হ্যালো, হ্যালো, আমাকে বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। জি। আহ, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট মানে হচ্ছে যে প্রবলেম। তো আমি অন্য ল্যাপটপে কাজ করতেছি, তো একটু সময় লাগতেছে। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ফোরকাস্টিং ওয়ান নামে কিছু একটা। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। পারফেক্ট। সো আর রেকর্ডিং কি হচ্ছে? ইয়েস স্যার, হচ্ছে। আর কারণ আসলে আমার ল্যাপটপটা একটু মানে এটা সারাইতে দিতে হবে, ওই সময়টাও পাই নাই। সো আমি অন্য একটা ল্যাপটপে কাজ করতেছি। সো ম্যাক, এখন ম্যাকের সমস্যা হচ্ছে যে ওরা আবার একটু সবকিছুই দুই লাইন বেশি বুঝে। সো ইটস এ প্রবলেমেটিক থিং। এনিওয়েজ, সো ফোরকাস্টিং ওয়ান নামে আপনি আপনার একটা ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন। তো আমরা এখানেই লিখবো, আমাদের যাবতীয় পড়াশোনা এখানেই হবে। মোর লাইক এ হোয়াইট বোর্ড থিং। ক্লাস শেষে আমি রেকর্ডিং এর পাশাপাশি আপনাদেরকে এই ডকুমেন্টটা দিয়ে দিব। হ্যাভিং সেড দ্যাট, লেটস স্টার্ট। সো আমাদের লাস্ট ক্লাস হয়েছিল আসলে বেশ আগে। আম, এখন হচ্ছে অনেকদিন হয়ে গেছে। তো লাস্ট ক্লাস পর্যন্ত, ইফ আই এম নট রং, আমরা আলোচনা করছিলাম হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এআর ওয়ান প্রসেস, তাই না স্যার? যেখানে আমরা কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল দুইটা টার্মিনোলজি ব্যবহার করে আমরা করছিলাম। তো আজকে আমরা আসলে কি কি আলোচনা করব? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তিনটা লিস্ট। একটা হচ্ছে ভেরিয়েন্স অফ লাইক ভেরিয়েন্স অফ এআর ওয়ান প্রসেস। আমরা আমরা এআর ওয়ান প্রসেসের ভেরিয়েন্সটা দেখব। যেটা আমরা দেখব হচ্ছে আনকন্ডিশনাল, যেটা সেটা। তারপর হচ্ছে আমরা ভেরিয়েন্সটা দেখব, ভেরিয়েন্স অফ। স্যার, আপনি কি কিছু টাইপ করতেছেন? আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না স্যার, ফোরকাস্টিং ওয়ানটাই দেখাচ্ছে। ফোরকাস্টিং ওয়ানই তো আমি টাইপ করতেছি।
আচ্ছা দাঁড়ান আপনার দেখি তো। ফাইল ম্যানেজার ফোরকাস্টিং ওয়ানটা দেখাচ্ছে। আচ্ছা 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 ভাইয়া, আপনারা কি এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে বললেন। আমি আসলে মানে এই ল্যাপটপটা আমি মানে একদিন আগে ইউজ করা শুরু করছি, একদিন বা 2 দিন আগে। তো ইটস ডিফিকাল্ট। মাঝখানে আমার ইভিনিং এর একটা ক্লাস ছিল, তখন আমি এটা দিয়ে ক্লাস নিতে পারি না। তখন আমি আসলে স্ক্রিন শেয়ারই করতে পারতেছিলাম না। সামহাউ থিংস আর কমপ্লিকেটেড হেয়ার, সিকিউরিটি প্রভিশন টভিশন বেশি মনে হয় সামহাউ। তো আমার ওই ল্যাপটপটা ঠিক হয়ে গেলে আমার জন্য খুব সুবিধা হবে। এনিওয়েজ, সো ভেরিয়েন্স অফ AR1, এটা আমরা দেখবো আনকন্ডিশনাল। তারপর ভেরিয়েন্স অফ AR1 প্রসেস, এটাকে আমরা দেখবো হচ্ছে স্যার কন্ডিশনাল ওয়েতে আমরা দেখবো। দেন আমরা হচ্ছে ACF ফাংশন ডিরাইভ করব। আমরা ACF ফাংশন ডিরাইভ করব ফর AR1 প্রসেস। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা শুরু করি তাহলে। প্রথমে আমি শুরু করতে চাই সহজটা দিয়ে, যেটা হচ্ছে আমি ভেরিয়েন্স বের করব AR1 প্রসেসের, যেটা হচ্ছে আনকন্ডিশনাল। সো আমি যেভাবে লিখছি এটা শুদ্ধ হয় নাই, এটা লেখা উচিত ছিল এইভাবে যে আনকন্ডিশনাল ভেরিয়েন্স। এটা লিখলে মনে হয় সুন্দর হতো, আনকন্ডিশনাল ভেরিয়েন্স অফ AR1 প্রসেস। সো আমি এখন এখানে চলে যাচ্ছি, আনকন্ডিশনাল ভেরিয়েন্স অফ AR1 প্রসেস, এটা দিয়ে আমাদের শুরু হচ্ছে। সো আমরা আমাদের ঠিক আমাদের যেটা রেগুলার যেটা ইন পার্সন ক্লাসের মতো প্রথমে আমরা AR1টাকে ডিফাইন করে নেই, ঠিক আছে? সো লেট আস এজিউম দ্যাট, লাইক আমি ভেরিয়েবল নাম যে কোনো দিতে পারি, বাট আমরা ক্লাসে আসলে আরটি দিয়ে দেখছিলাম, মোর অফ এ কনভেনশন, বাট এমন না যে আরটি হইতে হবে। সো লেট আস এজিউম আরটি ইজ এ টাইম সিরিজ ভেরিয়েবল that follows AR1 process. সো যদি তাই হয়ে থাকে, ইফ ইট ইজ সো, দেন আমি এটাকে এভাবে লিখতে পারি, তাই না? আমি এটাকে লিখতে পারি হচ্ছে এইটা প্লাস চিহ্নগুলো খুঁজে বের করাটা মুশকিল। এইটা, এটার আবার একটা জিরো দেওয়া দরকার। জিরোটা দিব কোথায়? জিরো দিলাম। তারপর হচ্ছে এটা নিলাম, এটাকে আমি 1 দিলাম। তার মানে ফাই জিরো মানে হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর ফাই 1 হচ্ছে আমার যে প্রথম অটো রিগ্রেসিভ টার্মটা আছে, প্রথম অটো রিগ্রেসিভ টার্মের সাথে যে কোএফিসিয়েন্টটা সেইটা। সো এটাকে আমি ওয়ান প্লাস, এই হচ্ছে আমাদের মোটামুটি AR1 প্রসেস। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটার মধ্যে এখন ভেরিয়েন্স অপারেটরটাকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। So, এইটা কি আরেকটু জুম করে নেওয়া যাবে? তাহলে দেখতে একটু ইজি হবে। হুম, একটু দাঁড়ান, আমাকে বললেন যা যা আপনাদের রিকোয়ারমেন্ট। এখন কি ঠিক আছে? আগের থেকে জি, বেটার লাগতেছে? এখন জি। পারফেক্ট, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের AR1 প্রসেস। এখন আমি যেটা করব, আমি দুই পক্ষে ভেরিয়েন্স অপারেটর নিয়ে আসবো। ভেরিয়েন্স অপারেটরকে আমরা জেনারেলি var এই নাম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? সো var অপারেটর আমি আনলাম, দুই পাশে আনতেছি, এই পাশে নিয়ে আসলাম। দেন अगेन ওকে, এরকম হবে আছে দেন। ওকে, আমি দুই পাশে var অপারেটর আনতেছি। তো আমি এটাকে কপি করে নিয়ে আসি এই পাশে, এদিকে।
তো আমি দুই পাশে var অপারেটর আনলাম। এখন var এর কিছু ফিচার আছে, সেগুলো একটু জানা দরকার আমাদের। সেগুলো হচ্ছে এরকম, আমি যদি একটা বক্স বানাই, কোন দিকে বানাবো, এদিকেই বানাই একটা বক্স। আচ্ছা, এটাকে এইখানে না নিয়ে আমার মনে হয় এটা মাঝখানে অ্যাড করলে মানে ভালো হয়। এগুলো আমাদেরকে এখন যেগুলো লিখবো এগুলা হচ্ছে এক ধরনের অনুসিদ্ধান্ত, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কিরকম? সেটা হচ্ছে এরকম যে var অফ এ কনস্ট্যান্ট, কোন একটা কনস্ট্যান্টের var হচ্ছে 0, এটা আমাদেরকে জানতে হবে। 2 নম্বর আমাদেরকে জানতে হবে var অফ এ লাইক কনস্ট্যান্ট এন্ড ভেরিয়েবল, যেটা হবে যে কনস্ট্যান্টটার উপর একটা স্কোয়ার পড়া যাবে, কনস্ট্যান্টটা সামনে চলে যাবে স্কোয়ার ফরম্যাটে, তারপর হচ্ছে আমার যেটা আছে var সেটা থেকে যাবে। এটা একটা, এটা আমাদেরকে জানতে হবে। আর var অফ হোয়াইট নয়েজ, যেটাকে আমরা আসলে এ দ্বারা প্রকাশ করতেছি, সেটা মূলত হবে হচ্ছে লাইক সিগমা স্কোয়ার এ, এটা কি হয়ে লিখবো, সিগমা স্কোয়ার এ, এটা তো এভাবে লেখাও যাবে না, দাঁড়ান। চ্যালেঞ্জ হচ্ছে এখানে লেখা একটা কমপ্লিকেটেড কাজ। আই বিলিভ এটা দিয়ে একটা লেভেলে সম্ভব। সিগমা স্কোয়ার এ, সো এগুলো আমরা মোরলেস জানি বা আমরা এইমাত্র জানলাম। এখন কথা হচ্ছে যে এটার এগুলোর এখন আমরা ব্যবহার করার চেষ্টা করবো, এই অনুসিদ্ধান্ত গুলোকে আমরা এখন ব্যবহার করার চেষ্টা করব। সো এগেইন আমাকে যাইতে হবে হচ্ছে ইনসার্ট নামে যে ইয়াটা আছে সেইখানে। আম সি, এটা কোথায় আছে? জি। সো আমি এটাকে যেরকম আছে এরকম রাখলাম var, কিছু বলবেন? স্যার হোয়াইট নয়েজের ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার, কেমনে এটা আগের ক্লাসে বুঝি, কেমনে? হোয়াইট নয়েজের ভেরিয়েন্স সিগমা স্কোয়ার এ, আর হোয়াইট নয়েজের মিন হচ্ছে 0। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, এটারও প্রমাণ আছে, বাট এই প্রমাণটা আমাদের এই ক্লাসের জন্য রেলিভেন্ট না। ঠিক আছে, আচ্ছা। এবার আসেন, এখন দেখেন এখানে ভেরিয়েন্স আমি নিয়ে আসলাম, তাই না? মানে আমার এখানে 3টা এলিমেন্ট আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা হচ্ছে আমার হোয়াইট নয়েজ, আর একটা হচ্ছে হলো আমাদের φ1 আর t-1। এখন আমি যখন ভেরিয়েন্স অপারেটরটাকে কাজে লাগাবো তখন এটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে। আমরা শুরু করি, করলে দেখা যাবে কিভাবে এটা কাজ করে। ভেরিয়েন্স অপারেটরের যখন ডিস্ট্রিবিউশনটা হবে, আপনারা যদি খেয়াল করে থাকেন, মনে আছে কিনা আপনাদের, আমরা যখন এক্সপেক্টেড ভ্যালুর অপারেটর ইউজ করছিলাম, ইট ওয়াজ মোর লাইক স্ট্রেট ফরওয়ার্ড। কেন স্ট্রেট ফরওয়ার্ড? এটা স্ট্রেট ফরওয়ার্ড ইন সেন্স আমার 3টা এলিমেন্ট ছিল, 3টা এলিমেন্টের মধ্যে এক্সপেকটেশন অপারেটরটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিছিলাম। আমার 3টা অপারেটর ছিল, 3টা অপারেটরের মধ্যে আমি এক্সপেকটেশন অপারেটরটাকে ডিস্ট্রিবিউট করছিলাম। ভেরিয়েন্সটাও তাই, বাট ভেরিয়েন্স করার সময় আমাদেরকে আরো কিছু এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে। কিভাবে দেখাচ্ছি। আমি এখন জাস্ট সিম্পলি ডিস্ট্রিবিউশন করতেছি var অপারেটরটাকে, বাট var অপারেটরের ডিস্ট্রিবিউশনটা এত সহজ না, এটা সাম কমপ্লিকেসি। এটা নিয়ে আমরা আলোচনা করব এখন। সো আগে আমি এলিমেন্ট গুলোকে কপি করে নিয়ে নেই। এই গেল হলো ভারের 3টা আলাদা আলাদা এলিমেন্ট। দেন যেটা হবে, আমরা কোভেরিয়েন্স অপারেটর এখানে আনতে হবে। সিওভি মানে হচ্ছে কোভেরিয়েন্স। আচ্ছা, এখন এখানে কয়টা জোড়া বানানো সম্ভব খেয়াল করে দেখেন। φ0 সাথে φ1 এর একটা জোড়া হইতে পারে, φ0 সাথে এটি এর একটা জোড়া হইতে পারে, ঠিক আছে? আর φ1 এর সাথে এটি এর একটা জোড়া হতে পারে। তার মানে এখানে সব মিলে জোড়া হবে 6টা,
বাট কোভেরিয়েন্স অফ এ বি যেই কথা, কোভেরিয়েন্স অফ বি এ সেম কথা। তার মানে আমি যখন 2 দিয়ে লিখবো তাহলে আমার 6টা জোড়া থেকে আমি আসলে 2টা জোড়াতে আসতে পারি, সরি 3টা জোড়াতে আমি আসতে পারি। আমি এটা আর একটু ব্যাখ্যা করতেছি, আগে আমি লিখে নেই। আমার লেখা হয়ে গেছে, নাও আই লাইক টু এক্সপ্লেইন ইট। এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম, খেয়াল করেন, আমি যদি একটু ছোট একটা নোট লিখি এখানে এটার মতো করে কপি করে, সেটা হচ্ছে আমার এলিমেন্ট জয়টা হবে for n number of elements we will have n square number of covariance and variance elements, ঠিক আছে? Out of them n will be out of them there will be n number of variance elements and n square minus n number of কোভেরিয়েন্স এলিমেন্ট। আচ্ছা, এখানে আমি কি লেখার চেষ্টা করলাম? আমি বলার চেষ্টা করলাম এরকম, যদি আমার, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা, খেয়াল করেন আমার ইকুয়েশনে কয়টা এলিমেন্ট আছে, আমার ইকুয়েশনে এলিমেন্ট আছে হচ্ছে 3টা। একটা হচ্ছে থেটা 0, একটা হচ্ছে থেটা 1, আর একটা হচ্ছে এটি। এই 3টা এলিমেন্টের জন্য আমি যখন এই যে এই ইকুয়েশন যখন লিখবো আমি ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্সের, সব মিলে উপাদান থাকবে n স্কয়ার, তাহলে 3টার জন্য থাকবে 9টা। এই 9টার মধ্যে 3টা হবে ভেরিয়েন্সের আর বাকি 6টা হবে কোভেরিয়েন্সের। আচ্ছা, আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে এখানে আমি লিখে রাখি, সেটা হচ্ছে কোভেরিয়েন্স যখন আমি লিখতেছি, কোভেরিয়েন্স অফ লাইক এ এন্ড বি, কোভেরিয়েন্স অফ এ এন্ড বি যেই কথা, কোভেরিয়েন্স অফ বি এন্ড এ সেম কথা, দিস আর নট ডিফারেন্ট। দ্যাটস ওয়াই কোভেরিয়েন্স অফ থেটা 0 আর থেটা 1 এটা যেই কথা, কোভেরিয়েন্স অফ থেটা 1 থেটা 0 সেম কথা, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে ট্রু দ্বারা রিপ্লেস করলাম। আচ্ছা, তার মানে এই ইকুয়েশনটা মোটামুটি আমরা বুঝতে পারলাম একটা লেভেলে। এখন আসেন এটাকে আমরা একটু কতটুকু ছোট করতে পারি, মানে আমাদের ইভেন্চুয়ালি কাজটা হচ্ছে এটাকে একটা লেভেলে স্ট্রিমলাইন করা। আচ্ছা, বিফোর গোয়িং দেয়ার আমাকে
সো আমরা এখন এটাকে ব্রেক ডাউন করা শুরু করি। ফার্স্টে আসেন আমাদের থেটা জিরো ইজ এ কনস্ট্যান্ট। সো আমরা সবাই জানি কনস্ট্যান্টের ভেরিয়েন্স হলো জিরো, তো আমি এটাকে জিরো লিখে দিলাম। আচ্ছা, তারপর আসেন এটি যেটা হলো হোয়াইট নয়েজের ভেরিয়েন্স আমরা বাই ডিফল্ট জানি হচ্ছে আহ এটা আমরা জানি হচ্ছে কত, এটা আমরা জানি হলো সিগমা স্কোয়ার এ। সো এই সিগমা স্কোয়ার এটাকে আমি এখন কপি করে নিয়ে আসতেছি। এটা এখানে আমি এটাকে সিগমা স্কোয়ার এ লিখতে চাচ্ছি। ফাইন। এবার আসেন আমাদের ভেরিয়েন্সের তিনটার মোটামুটি হইলো, যদিও এটা আমরা এখনো সলভ করতে পারি না এই পার্টিকুলার জায়গাটা, আর টি মাইনাস ওয়ান এবং আলফা আলফা না ফাই ওয়ান, ওটা আমরা পরে আলোচনা করতেছি। এবার আসেন আমার কাছে তিনটা এলিমেন্ট আছে, তিনটা হচ্ছে স্যার কোভেরিয়েন্সের। আচ্ছা, কোভেরিয়েন্সের এলিমেন্ট গুলো আসলে কি করা যাবে? ওকে, এখন আরো দুইটা অনুসিদ্ধান্ত আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি এটা এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এনি কনস্ট্যান্ট, যেটাকে আমি সি দ্বারা প্রকাশ করতেছি, এবং এক্স যে কোনো একটা ভেরিয়েবল ইজ অলওয়েজ জিরো। কোনো একটা কনস্ট্যান্টের সাথে কোনো একটা ভেরিয়েবলের কোভেরিয়েন্স বের করলে, কোনো একটা কনস্ট্যান্টের সাথে কোনো একটা কোনো একটা কনস্ট্যান্টের সাথে কোনো একটা ভেরিয়েবলের কোভেরিয়েন্স বের করলে এটা জিরো হবে। আপনি চাইলে এক্সেলেও দেখতে পারেন যে এটা জিরো হয় কিনা। তারপর আসেন, এটা গেল একটা। তারপর আসেন আমাদের আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এনি ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু এটি। তার মানে হোয়াইট নয়েজের সাথে যে কোনো একটা ভেরিয়েবলের কোভেরিয়েন্স বের করলে কত হবে? এটাও ভাইয়া জিরো হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা এখন লাগবে না, বাট সামনে লাগবে, তারপর আমি লিখে রাখি। কোভেরিয়েন্স অফ এটি উইথ অ্যানাদার হোয়াইট নয়েজ, ফর এক্সাম্পল এটাকে আমি টি এর পরে যেটা থাকে এস এটা লিখলাম, ইজ অলসো জিরো। তার মানে হোয়াইট নয়েজের কোন একটা পার্টিকুলার টাইম সিরিজের সাথে যে কোনো একটা ল্যাগের টাইম সিরিজের সেটারও কোভেরিয়েন্সও জিরোই হবে। ঠিক আছে, তার মানে এই তিনটা মাথায় রাখতে হবে। কনস্ট্যান্ট উইথ এনি ভেরিয়েবল কোভেরিয়েন্স করলে জিরো, হোয়াইট নয়েজ উইথ রেসপেক্ট টু এনি ভেরিয়েবল কোভেরিয়েন্স করলে জিরো, আর হোয়াইট নয়েজের বিভিন্ন টাইম পিরিয়ডের ভ্যালুর সাথে আগেরটার পরেরটার ইজ অলওয়েজ গোয়িং টু বি জিরো। সো এইগুলো হচ্ছে আমার কনস্ট্রাকশনে আমাকে হেল্প করবে এই পুরো ব্যাপারটা বোঝার জন্য, AR1 এর ভেরিয়েন্স ডিটারমাইন করার জন্য। আচ্ছা, এবার আসেন তাহলে এই বিষয়গুলো আমরা এখানে কাজে লাগাই। দেখেন এই পার্টিকুলার জায়গাটা আমি যেখানে কার্সারটা ধরে রাখছি সেটা খেয়াল করেন। ফাই জিরো ইজ এ কনস্ট্যান্ট, আর পরেরটা হচ্ছে একটা ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলের সাথে কনস্ট্যান্ট করলে জিরো, তাহলে এটাকে আমি জিরো লিখতে পারি। আচ্ছা, এবার আসেন আরেকটা আছে, এটা এখানে লেখা হয় নাই, সেটা আমি লিখে রাখি। কোভেরিয়েন্স অফ কোভেরিয়েন্স অফ হোয়াইট নয়েজ কোভেরিয়েন্স অফ হোয়াইট নয়েজ উইথ রেসপেক্ট টু এ কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্টের সাথে যখন করবেন সেটাও জিরো স্যার। সো এবার আসেন এখানে দেখেন, ফাই জিরো ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড এটি ইজ এ হোয়াইট নয়েজ। তো দুইটার কোভেরিয়েন্স করলে জিরো আসবে। অ্যান্ড লাস্টলি আপনি খেয়াল করে দেখেন, দিস গাই ইজ এ ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, কনস্ট্যান্ট দিয়ে যখন কোনো ভেরিয়েবলকে গুণ করা হয় ওইটা আলটিমেটলি ভেরিয়েবল হয়ে যায়, তো এটা একটা ভেরিয়েবল, আর এটি হচ্ছে একটা হোয়াইট নয়েজ। তো এটার কোভেরিয়েন্স করলেও স্যার জিরো আসবে। তার মানে আমার এই পার্টিকুলার ডেটাসেট না, সে প্রমাণ বলেন, সেটা একটা লেভেলে ছোট হয়ে আসতেছে, বাট এখনো পুরোপুরি আমি যে জায়গায় যেতে চাচ্ছি ওইখানে যেতে পারি নাই। সো আমরা নেক্সট লাইনে চলে যাই। সো আমাদের নেক্সট লাইনটা হবে এরকম, খেয়াল করেন, যেগুলো জিরো আছে সেগুলো লেখার দরকার নাই, বিকজ জিরো তো আর কিছু দিবে না আমাকে। ওকে, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসেন আমি এইখানে একটা জিনিস ইউজ করতে চাই। আচ্ছা, এখানে আরেকটা ইস্যু আছে, সেটা তো খেয়াল করেন, এটাকে আমরা কি ফরম্যাটে চিন্তা করতে পারি? ইট ইজ এ কনস্ট্যান্ট ফাই ওয়ান এন্ড আর টি মাইনাস ওয়ান ইজ এ ভেরিয়েবল। তাহলে কি হবে স্যার? তাহলে এই যে আমার ফাই ওয়ানটা আছে স্যার, ফাই ওয়ান যেটা আছে, আমার এই ফাই ওয়ানটাকে আমি কপি করলাম। ফাই ওয়ানটাকে আমি কপি করলাম ফাই ওয়ানটাকে কপি করে আমি, সরি একটু দাঁড়ান, ফাই ওয়ান, ওকে, ধরে নেন এটা ফাই ওয়ান স্কোয়ারই,
এটার গ্যাপটাকে ছোট করে দেওয়া যায় কিনা একটু দেখি। হ্যাঁ, পারফেক্ট। ফাই ওয়ানটা চলে গেল, এরকম থাকলো। আচ্ছা, স্টিল আমি চাইলে আরেকটু ইয়া করতে পারি, এটাখানে আমি আরেকটা জিনিস করতে পারি, ওইটাই আমার লাস্ট সিম্পলিফিকেশন হবে। খেয়াল করেন, আহ, আমরা সবাই জানি যে আমি যে ডেটা সেট নিয়ে কাজ করতেছি, আমি একটা কাজ করি, তাও এখানে লিখে রাখি। লেট আস এজিউম দ্যাট আরটি ইজ এ উইকলি স্টেশনারি টাইম সিরিজ ভেরিয়েবল। ঠিক আছে, যেহেতু আরটি যেহেতু উইকলি স্টেশনারি, এটার মানে হচ্ছে ভেরিয়েন্স অফ RT-1 যেই কথা, এটার মানে হচ্ছে ভেরিয়েন্স অফ RT-1 যেই কথা, ভেরিয়েন্স অফ RTও সেম কথা। ঠিক আছে, এটা হচ্ছে কেন? বিকজ অফ স্টেশনারিটি কন্ডিশনের কারণে আমরা ভাই এটা লিখতে পারি। ঠিক আছে, স্টেশনারিটি কন্ডিশনের কারণে যদি আমরা এটা লিখতে পারি, তাহলে এই জায়গায় এসে আমি এই জিনিসটা করতে চাই। তো এবার আমরা মোটামুটি একটা জায়গায় চলে আসছি যেখানে আমি আহ, এখান থেকে সিম্পলিফিকেশনটা করতে পারি এবং আমাদের আলটিমেটলি রেজাল্টটা আমরা বের করতে পারি। আচ্ছা, আমি সামনে আগাই। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই পাশের যে var যে দুই জায়গায় আছে, দুইটাকে এক জায়গায় নিয়ে আসলাম, তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা ইকুয়াল টু সিগমা স্কোয়ার এ নিয়ে আসলাম। দেন আমি যেটা করতে পারি সেটা হলো ভাই, আমি var টি মাইনাস var rt কে আমি কমন নিতে পারি। এটাকে কমন নিলে যেটা হবে, এটা দাঁড়াবে এরকম, ওয়ান মাইনাস সিগমা ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার এ, সরি ফাই ওয়ান স্কোয়ার ছিল, সরি। এবং দ্যাটস মাই লাস্ট সিম্পলিফিকেশন। এখানে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম। আলটিমেটলি যখন আমি সিম্পলিফিকেশনটা করব, আমার রেজাল্টটা দাঁড়াবে একটা ফ্র্যাকশনে। আমি আমি হচ্ছে সিগমা স্কোয়ার এ কে ভাগ করব 1 - 5 1 স্কোয়ার দিয়ে। তো এটা এখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে লেখা আর কি, অনলাইন ক্লাস আমি এই প্রবলেমটাই মোরলেস ফেস করি, যে এটা ঠিক মতো লেখা একটা চ্যালেঞ্জ। এনিওয়েজ, নো প্রবলেম। সো এটাকে আমি কপি করলাম, এটাকে কপি করে আমি উপরে লিখলাম। ওকে, আর এটাকে আমি কপি করলাম, এটাকে আমি কপি করে আমি নিচে লিখলাম। ওকে, যদিও এটা খুব খারাপ ভাবে আসছে, এটা আমি কি করবো আমি শিওর না, দাঁড়ান একটু দাঁড়ান। আমি ওয়ান স্কোয়ার, এটা তো লেখা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। ওকে, মনে হয় এখানেও আবার ইকুয়েশন দিয়া লিখতে হবে, ঝামেলা আছে আর কি। একটু দাঁড়ান। তো কোনো কাজে লাগলো না, আমি যা চাচ্ছিলাম সেটা তো হইলই না। দাঁড়ান, এটা কিভাবে লিখবো আমি সেটাই চিন্তায় আছি। পারফেক্ট। সো স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়ান। ওকে, পারফেক্ট। সো দ্যাট ইজ দ্য আলটিমেট ডেরিভেশন। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কিভাবে আমরা আনকন্ডিশনাল ভেরিয়েন্স অফ AR1 বের করতে পারি। দ্যাটস দ্য মোর অর লেস দ্য প্রসেসিস। ঠিক আছে, এখন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আনকন্ডিশনালটা আসলে বোকামি। কেন বোকামি বলছিলাম? বিকজ অ্যাজ এ টাইম সিরিজ forecaster or as a analyst, you should always use
দ্য অলরেডি অ্যাভেলেবল ইনফরমেশন। এবং আমাদের রিয়েল লাইফে তো তাই, তাই না? আমরা ক্লাসে একটা ছেলের এক্সাম্পল দিচ্ছিলাম যার জিপিএ 3.85 এর দিকে, আই বিলিভ ওর নাম হচ্ছে মোতালেব বা কিছু একটা। সো আমি যদি তার নেক্সট সেমিস্টারে সিজিপিএ ফোরকাস্ট করতে চাই, আমি এক হতে পারে এরকম ভাবে করলাম, কোনো কিছুর সাথে এটাকে কন্ডিশনাল করাইলাম। বাট ইফ আই এম স্মার্ট, আমার যদি অলরেডি তথ্য জানা থাকে লাস্ট 6 সেমিস্টারের, এটাকে আমার ইউজ করা উচিত। ঠিক আছে, দ্যার ইজ নো শেম ইন দ্যাট। সো আনকন্ডিশনাল আমরা বের করছি, বাট আমার মনে হয় যে কন্ডিশনালটা বের করা আরো জরুরি। ঠিক আছে, হ্যাভিং সেড দ্যাট, তাহলে আমি একটা কাজ করবো, আমি এখানে একটু কপি করার সুবিধা আছে, মানে অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে এটাই যে কপি টপিও করা যায়, পরীক্ষা তো কপি করা যায় বাই দ্য ওয়ে। সো লাইক আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে আহ, আমরা যেহেতু আনকন্ডিশনালটা বের করছি, এবার আমরা এটারই কন্ডিশনাল যে ফরম্যাটটা এটা আমরা বের করতে চাই। তাহলে আমি যেটা করব, এখানে কন্ডিশন শব্দটা লিখলাম। শুরুর দিকের কোনো কিছু চেঞ্জ হবে না, তবে আমি যখন ভেরিয়েন্স বের করতে যাব তখন কিছু জিনিস চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? বিকজ দিস টাইম আই এম ডুইং হোয়াট, এখন আমি কি করতে যাচ্ছি? এখন আমার যাবতীয় গবেষণা হচ্ছে কন্ডিশন টু, তাই না? সো কন্ডিশন টু এর যে সাইনটা, এটা হচ্ছে এই সাইনটা। আর আমি যেটা কন্ডিশন অথবা ইনফরমেশন সেটকে নর্মালি টেক্সটে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে কতটুকু পর্যন্ত কন্ডিশন হয়েছে? কন্ডিশন হয়েছে T-1 পর্যন্ত। আমি যদি আজকে টিতে থাকি, আমি T-1 পর্যন্ত যাবতীয় তথ্য আমরা জানি, আমরা টি এর তথ্যটা এখনো জানি না। সো আমি যেটা করতেছি, আমি বলার চেষ্টা করতেছি, আমি var বের করব, var অফ rt, given that I already know what happened in my time series data up to T-1। আমি T-1 পর্যন্ত যা যা ঘটছে এটা ভাই আমি জানি। তাহলে আমি এখানে T-1টা লিখলাম। এখন এগেইন এটা তো একটা ইকুয়েশন, তাই না? ইকুয়েশনের ইস্যুটা হচ্ছে এরকম যে আপনি যদি এই পাশে লেখেন, আপনাকে ওই পাশেও লিখতে হবে, তাই তো? সো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এটাকে আমি কপি করে নিই, এই পার্টিকুলার জায়গাটাকে। এটাকে মানে কপি করা মুশকিল। আমি একটা লেভেলে কপি করছি। এখন আচ্ছা, এখন যেটা করতে হবে, আমাকে টিডিএস কাজে যাইতে হবে। সেটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমার অপারেটর গুলো ইউজ করছি, প্রতিটা জায়গায় আমাকে কন্ডিশনাল অপারেটরটাও ইউজ করতে হবে, কন্ডিশনাল সাইনটা ইউজ করতে হবে। সো আমি এটা এখানে অ্যাড করলাম, প্রত্যেকটা জায়গায় করতে হবে। সো এটা এখানেও অ্যাড হবে, এটা এখানেও অ্যাড হবে। আমার কোভেরিয়েন্স টার্মের ক্ষেত্রেও এটা ইউজ করতে হবে, প্রতিটা জায়গায় ইনফ্যাক্ট এটা ইউজ করতে হবে। সো আমি এটাকে ইউজ করতেছি। আচ্ছা, এই ব্যাখ্যাটার দরকার নেই, এটা একবার তো লিখছি আমরা, তাই না? It's fine. আচ্ছা, এখন আসেন এটাকে ব্রেকডাউন কেমনে করা হচ্ছে সেটা আসেন, সেটা হলো গুরুত্বপূর্ণ। প্রথমে আসেন, আমি কনস্ট্যান্টের ভেরিয়েন্স বের করতে চাই। কনস্ট্যান্টের ভেরিয়েন্স অলওয়েজ 0 হবে। ইট ডাজন্ট ম্যাটার আপনি আগে পর্যন্ত T-1 পর্যন্ত কি জানেন বা কি জানেন না, ইট ডাজন্ট হ্যাভ এনি রোল। ঠিক আছে, আহ এর পরের যে এলিমেন্টটা, যেটা হচ্ছে ফাই 1 T-1, এখানে আমার এটা লাগবে, এটার পর একটা ব্যাখ্যা আমি দিব, সমস্যা নাই। এবার আসেন হোয়াইট নয়েজ প্রসেস। হোয়াইট নয়েজ প্রসেসের ক্ষেত্রে, মানে হোয়াইট নয়েজের নিয়মটা হচ্ছে এরকম যে আগের যা যা জানা আছে তার কোনো রোল নাই। ঠিক আছে, তার মানে এখানে ইনফরমেশন সেটের কোনো রোলই নাই। তাহলে এটা ঠিক ওর যে অরিজিনাল ভ্যালু যেটা হচ্ছে সিগমা স্কোয়ারে, এটা নিয়ে নিবে। আচ্ছা, এবার আসেন কোভেরিয়েন্স। কোভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা সিম্পলি, হ্যাঁ আমি যা জানি T-1 পর্যন্ত দ্যাট ম্যাটার্স, বাট বিষয়টা হচ্ছে এরকম, আমি কার সাথে কোভেরিয়েন্স করতে সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। সো কোভেরিয়েন্স উইথ রেসপেক্ট টু এনি কনস্ট্যান্ট, কোভেরিয়েন্স অফ এনি কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এনিথিং ইজ 0। এই জন্য এই এলিমেন্টটা 0 হয়ে গেছে। কোভেরিয়েন্স অফ হোয়াইট নয়েজ এন্ড কনস্ট্যান্ট ইজ অলওয়েজ 0, ডাজন্ট ম্যাটার হোয়াট আই নো এন্ড হোয়াট আই ডোন্ট নো, এটাও 0 হবে। লাস্টলি, কোভেরিয়েন্স অফ হোয়াইট নয়েজ with a variable is always 0, it doesn't matter what I know and what I don't know। ঠিক আছে, কিছুই মিন করে না। আচ্ছা, এবার আসেন, তার মানে এই লাইনটাও ঠিক আগেরটার মতো, এই লাইনটা আমাদের আগের আনকন্ডিশনালের মতো, বাট দেয়ার ইজ এন ইস্যু, সেখানে আমি আসতেছি। আমি এখানে আগে
এটাকে বসায় নেই, এই পার্টিকুলার বিষয়টাকে বসায় নেই, কিছু ডিসকাশন আছে এখানে। এবার আমরা এই পার্টিকুলার জায়গাটাকে খুব ক্লোজলি খেয়াল করি। আমি এটাকে রেড কালার করে দিচ্ছি, এখানে কিছু আলোচনা করতে হবে, কনসেপচুয়াল ডিসকাশন। তো আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে। এখানে বলার চেষ্টা করা হচ্ছে ভেরিয়েন্স অফ আর টি মাইনাস ওয়ান, ভেরিয়েন্স অফ আর টি মাইনাস ওয়ান, যেখানে আমি কতটুকু পর্যন্ত জানি, যেখানে আমি টি মাইনাস ওয়ান পর্যন্ত জানি। আমাদেরকে বলা হচ্ছে ভেরিয়েন্স অফ আর টি মাইনাস ওয়ান বের করতে, যেখানে আমি আমার ইনফরমেশন সেটে টি মাইনাস ওয়ান পর্যন্ত যা যা আছে সব আমি অলরেডি জানি। আচ্ছা, এখানে আমি একটা নোট লিখতে চাই, টেক্সট বইয়ে লেখা নাই, বাট দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। সেটা হচ্ছে এরকম, এই এই পুরা অঙ্কগুলাতে বা সব জায়গায় আমরা যখন স্যার এক্সপেক্টেড ভ্যালু বা ভেরিয়েন্সের কথা বলি, ঠিক আছে, আমরা যখনই স্যার এক্সপেক্টেড ভ্যালু অথবা ভেরিয়েন্সের কথা বলতেছি, প্রতিটা জায়গায় আমরা কিন্তু স্যার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওয়াইজ চিন্তা করি, ঠিক আছে। তার মানে আমি যদি এখানে এভাবে লিখি যে এক্সপেক্টেড ভ্যালু or variance in time series data, or let's say time series variable, refers to a probability distribution, দুই ধরনের হইতে পারে, মেবি কন্টিনিউয়াস অর ডিসক্রিট, যে কোনো আমি ইয়া করলাম না, দুইটাকে আমি ধরলাম যে বেসিক্যালি আমি যখন এক্সপেক্টেড ভ্যালু ও ভেরিয়েন্সের কথা চিন্তা করি, আমরা কিন্তু একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করি, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু লিমিটেড অর ইনফাইনাইট সিনারিওস, ঠিক আছে। ডিসক্রিট হইলে লিমিটেড সিনারিওতে প্রবাবিলিটি কত, মানে আলাদা ধরেন আর টি মাইনাস ওয়ানের বিভিন্ন মান হইতে পারে, প্রতিটা বিভিন্ন মানের জন্য দেয়ার আর সেপারেট পসিবিলিটিস। এখন বিভিন্ন মান এটা যদি সসীম হয় বা লিমিটেড হয়, তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে বলবো আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। আর যদি এরকম হয় যে লিমিটলেস সিচুয়েশনস আর দেয়ার, তাহলে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আমরা বলবো হচ্ছে কন্টিনিউয়াস। তো আমরা যখন ভাই এক্সপেক্টেড ভ্যালু বা ভেরিয়েন্সের কথাটা বলতেছি আমাদের এই কোর্সে, সবসময় কিন্তু আমরা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চিন্তা করে বলতেছি যে এটাও হইতে পারে, এটার চান্স এত, এই ঘটনাও ঘটতে পারে, এটার চান্স এত, এই ঘটনাও ঘটতে পারে, এটার চান্স এত, ঠিক আছে। বাট ওয়েন উই হ্যাভ এ ইনফরমেশন সেট, আমাদের কাছে যখন একটা ইনফরমেশন সেট থাকবে, দেয়ার আর রিয়েলাইজ ভ্যালু, ঠিক আছে, দেয়ার আর রিয়েলাইজ ভ্যালুজ, and that's why there is no variations left. কথাটার মানে হচ্ছে এরকম, যখন আমরা একটা ইনফরমেশন পাইয়া গেছি, তখন তো আমরা জানি যে আমাদের আর টি এর মানটা আসলে কত। তো আর টি সরি, তখন আমরা জানি আর টি মাইনাস ওয়ান এর মানটা আসলে কত। তো যখন আমরা আর টি মাইনাস ওয়ানের একটা সিঙ্গেল রিয়েলাইজ ভ্যালু জেনে গেছি, তখন এটার মান কত কত হইতে পারে এবং এখানে কতটুকু ডিসপারশন হইতে পারে, ওটা নিয়ে কিন্তু আর কোনো আনসার্টেনটি নাই। আমি আবারও পুরোটা আবার বলি, এই পুরা এই পুরা কোর্স জুড়ে আমরা যখনই যখনই স্যার এক্সপেক্টেড ভ্যালু বা ভেরিয়েন্সের কথা বলবো, আমরা জেনারেলি একটা আননোন ফেনোমেনাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাপেক্ষে দেখার চেষ্টা করতেছি। আমি শিওর আপনারা যারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা আমাদের এখানে পড়ছেন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা টেবিল, যে টেবিলে বিভিন্ন সিনারিও থাকে এবং প্রতিটা সিনারিওতে বিভিন্ন মান, ভেরিয়েবলের মানটা থাকে এবং মানের সাথে রেসপেক্টিভ করসপন্ডিং প্রবাবিলিটি থাকে। দ্যাটস হাউ উই ডিফাইন এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ইট ক্যান হ্যাভ টু শেপস, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট মানে ইউ নো দ্য নাম্বার অফ সিনারিওস, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে যে দেয়ার আর লিমিটলেস সিনারিওস। বাট থিং ইজ দ্যাট, যখন তোমাকে আমি অলরেডি বলে দিচ্ছি যে আমি টি মাইনাস ওয়ান পর্যন্ত জানি, তার মানে হচ্ছে টি মাইনাস ওয়ানে ভেরিয়েবলের মান কত, আর টি এর মান কত, এটা আমরা অলরেডি জানি। তো যখন আমি একটা সিঙ্গেল রিয়েলাইজ ভ্যালু পেয়ে গেছি, তখন তো আর ওই পার্টিকুলার ভ্যালু নিয়ে কোনো ভেরিয়েশনের আর কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। তার মানে এই পার্টিকুলার জায়গায় যেখানে আমি আর টি মাইনাস ওয়ানকে
ধরতেছি উইথ রেসপেক্ট টু এ গিভেন ডাটা সেট, এটার মান হয়ে যাবে স্যার 0। এই পার্টিকুলার এটার আর কোনো ভেরিয়েন্স নাই, এটার কোনো বিচ্যুতি নাই, এটা একটা রিয়েলাইজ ভ্যালু নিয়ে নিছে। যদি এটার কোনো বিচ্যুতি না থাকে তাহলে এই মানটা হয়ে গেল 0। 0 হয়ে গেলে আমার আর কিছু করা লাগতেছে না, দেন অটোমেটিক্যালি আমি এই পর্যন্ত বের করতে পারতেছি। আমি বুঝতে পারলাম স্যার, এই মানটা 0 হয়ে যাচ্ছে বিকজ এই মানের আর কোনো ডিস্ট্রিবিউশন নাই, এটা রিয়েলাইজড ভ্যালু উইথ নো ডিসপারশন। প্রোভাইডেড দ্যাট দিস গাই ডাজন্ট হ্যাভ এনি ডিসপারশন, এই পুরোটার মান 0, এটার মান 0 হইলে এটাকে যদি আপনি 5 1 স্কোয়ার দিয়ে গুণ করেন এটা 0 থাকতেছে। আর আমার মানে আরো ডান পাশে যেটা আছে হোয়াইট নয়েজের ভেরিয়েন্স থাকতেছে। তাহলে খেয়াল করে দেখেন পার্থক্য কিন্তু আছে। আমি যখন আনকন্ডিশনাল ইউজ করি তখন আমি যখন আনকন্ডিশনাল ইউজ করি, ও মাই গড, এটা গেল কোথায়? আমি যে এখানে লিখছিলাম এটা কি চলে গেছে? Shit. Um, চলে গেল কেন? What's happening? এই আপনারা আছেন নাকি? জি স্যার, আছি তো। মনে হচ্ছে না, ঘুমাচ্ছেন? না না স্যার, আপনি লেখা শেষ করলে এই কোয়েশ্চেন গুলো করবো আর কি। আচ্ছা আচ্ছা, অনেক কোশ্চেন আছে আপনাদের? ছোট একটা কিছু। মানে লেখা কিন্তু একটা চ্যালেঞ্জ, এপিক লেভেলের চ্যালেঞ্জ। আমি অনেক কষ্ট করে লিখছিলাম, এটা চলে গেল কেন সেটাই বুঝলাম না। ওকে, হ্যাঁ মোটামুটি লিখছি, আল্লাহ করে সেভ করে ফেলি। হ্যাঁ সেভ হয়েছে। তো আপনি খেয়াল করেন আনকন্ডিশনাল ভেরিয়েন্স যখন আমি বের করতেছি, দ্যাটস মাই ভ্যালু। ঠিক আছে, হোয়াইট নয়েজ এর ভেরিয়েন্স ভাগ হচ্ছে 1 মাইনাস ইউনো 5 1 স্কোয়ার। আর আমি যখন কন্ডিশনালে যাচ্ছি তখন ইটস মোর সিম্পল। সিম্পলটা হচ্ছে এরকম যে এটা শুধুমাত্র হোয়াইট নয়েজের ভেরিয়েন্সটাকেই রেফার করতেছে। সো এই ছিল আমাদের প্রথম দুটো টপিক, একটা হচ্ছে আনকন্ডিশনাল ভেরিয়েন্স অফ AR1, আর একটা ছিল হচ্ছে কন্ডিশনাল ভেরিয়েন্স অফ AR1। এবার আসেন আমরা একটা বড় আলোচনায় চলে যাচ্ছি, বাট এগুলো আপনাদের অনেক কঠিন লাগবে না, সহজই, এত কঠিন না। ঠিক আছে, মানে এগুলো দেখতে কঠিন, যে কখনই ক্লাস করে নাই তার জন্য ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যারা রেগুলার ক্লাস করে আর মোটামুটি তাদের জন্য তো কঠিন না। সো এবার আসেন আমরা এখন ACF ডিরাইভ করব AR1 এর জন্য। ACF মানে হচ্ছে লাইক অটো কোরিলেশন ফাংশন আমরা ডিরাইভ করব। এর আগে আমি একটা ছোট একটা কোয়েশ্চেন ছিল। বলো তোমার question। এই যে ভ্যারিয়েন্স এর আগে একটা ছোট একটা নোট লেখা শুরু করছেন যে লেট আস অ্যাজিউম আরটি একটা উইকলি স্টেশনারি টাইম সিরিজ ভ্যারিয়েবল জি that follows an AR1 process. এই জি, follows an AR1 প্রসেসটা দিয়ে এক্স্যাক্টলি কি মিন করেছে? এই যে AR1 দেখ, এটা ক্লাসে আলোচনা করা হয়েছে। AR1 দেখেই খেয়াল করেন, আহ মানে এটা এআর শব্দটার মানে কি? এআর শব্দটার মানে হচ্ছে অটো রিগ্রেসিভ, তো বর্ডার ওয়ান। এখন খেয়াল করেন আমার ভেরিয়েবল হচ্ছে
আরটি তে আছে, আর এই পার্টিকুলার ভেরিয়েবলটা দেখেন একটা ল্যাগ পিছনে, তাই না? আরটি মাইনাস ওয়ানে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমার এই পার্টিকুলার ইকুয়েশনে আরটি যে নির্ধারিত হচ্ছে, আরটির মান কত, আমার এই পার্টিকুলার ইকুয়েশনে আরটি এর মান নির্ভর করতেছে ঠিক এক ল্যাগ আগের ভ্যালুর উপর। ঠিক আছে, অবভিয়াসলি একদম কাটায় কাটায় সমান না। কতটুকু নির্ধারণ হবে বা কতটুকু ইনফ্লুয়েন্স হবে সেটা আবার নির্ভর করতেছে হচ্ছে ফাই ওয়ানের উপর। দ্যাটস ওয়াই ইটস এন এয়ার ওয়ান প্রসেস। আমরা হোপফুলি নেক্সট ক্লাস একটা এয়ার টু দেখাবো, তখন আপনি দেখতে পারবেন যে এখানে এই এলিমেন্টের পাশাপাশি দের ইজ অ্যানাদার, ঠিক আছে, আরেকটা এলিমেন্ট চলে আসবে। ওকে ওকে, তাহলে এবার আসেন আমরা বের করার চেষ্টা করি একটা এআর ওয়ান প্রসেসের অটো কোরিলেশন ফাংশন। এখন অটো কোরিলেশন ফাংশন তো ভাই আমরা ক্লাসেও দেখছিলাম, মনে আছে? আমরা আর ওয়ান বের করছিলাম, আর টু বের করছিলাম, আমরা চাইলে আর থ্রিও বের করতে পারতাম। তার মানে ইটস মোর অফ এ ইউনো ইটস মোর অফ এ লেন্দি প্রসেস। তো আমরা আসলে দুইটা বা তিনটা বের করব, বের করার পর আমরা দেখার চেষ্টা করব যে কোনো প্যাটার্ন আছে কিনা। যদি প্যাটার্ন থাকে ওইখানে আমরা অঙ্কটাকে শেষ করে দিব। আমি আবারও বলি, এসিএফ মানে হচ্ছে অটো কোরিলেশন ফাংশন। এখন এসিএফ তো আমি ভাই ল্যাগ ওয়ানের জন্য বের করতে পারি, ল্যাগ টু এর জন্য বের করতে পারি, ল্যাগ থ্রির জন্য বের করতে পারি। তো এটা তো আমার একটা সারাদিনই করতে পারি চাইলে আমি। এখন আমাদের টার্গেট থাকবে যে ওয়েদার উই ক্যান ফাইন্ড আউট এনি হোয়াট শুড আই সে, আমরা কোনো একটা ইয়া বের করতে পারি কিনা, আমরা কোনো একটা কিভাবে বলা যায়, আমরা কোনো একটা প্যাটার্ন খুঁজে বের করতে পারি কিনা। প্রোভাইডেড দ্যাট আমরা এসিএফ ফর এয়ার ওয়ানে কোনো একটা প্যাটার্ন বের করতে পারতেছি, যেখানে প্যাটার্নটা বেরোবে যে না হ্যাঁ ইটস এ সাবস্টেন্সিয়াল প্যাটার্ন এবং এটা রিপিটিভ প্যাটার্ন। সো ওইখানে আমরা অঙ্কটাকে শেষ করে দিব। হ্যাভিং সেড দ্যাট, লেটস স্টার্ট, আমরা শুরু করি তাহলে। সো আমরা সবাই জানি, আমি যখন অটো কোরিলেশন বের করি, ঠিক আছে, আমি যখন অটো কোরিলেশন বের করি, অটো কোরিলেশন ফর ল্যাগ ওয়ান, আমি যখন ল্যাগ ওয়ানের জন্য অটো কোরিলেশন বের করি তখন ফর্মুলাটা কিরকম থাকে? ফর্মুলাটা হচ্ছে এরকম, খেয়াল করেন, কোভেরিয়েন্স অফ আর টি, ঠিক আছে, কমা আর টি মাইনাস ওয়ান। আই ডোন্ট নো এখানে আমি কিভাবে ওই সাবস্ক্রিপ্ট গুলো ইউজ করতে পারি, তাও কোয়েরার দেখি করতে পারি কিনা। মানে এই ইয়াতে প্রবলেম গুলো এইটাই, আর আমি তো ইয়া ইউজ করি না, আপনার কি বলে হোয়াইট বোর্ড বা এগুলো আমি ইউজ করি না। সো এটা একটা সমস্যা। এই আবার কি হয়ে গেল? একটু ওয়েট করেন, লেখা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। লেটস সি। হুম, এটা একটা লেভেলে লেখা গেছে। এটা ভালো দিক হবে যে নেক্সট ক্লাস যখন নিব তখন আর এগুলো লিখতে হবে না, এগুলো জাস্ট কপি করে করে বসাতে পারবো, তখন এই সময়টা বাঁচবে। ওকে, এটা হচ্ছে কোভেরিয়েন্স, এটাকে ভাগ করতে হবে হচ্ছে ভাই ভেরিয়েন্স দিয়ে, কিন্তু শিট, সমস্যা। দেখি কিভাবে লেখা যায়, লেখা যাচ্ছে না।
একটু সময় দেন আমাকে। ওকে, তো দ্যাট ইজ দ্য ফর্মুলা মোর অর লেস। ওকে, এটা আমি কেটে দিলাম। তার মানে আমার কি কি লাগবে স্যার? আমার লাগবে হচ্ছে আই উইল নিড দ্য কোভেরিয়েন্স এন্ড দেন আই উইল নিড দ্য ভেরিয়েন্স। তো যেটা করব, ভেরিয়েন্সটা লাগবে না, ভেরিয়েন্সটা আমি ইউজই করব না, আমি কোভেরিয়েন্স দিয়ে আমি সলভ করে ফেলতে পারবো। তো আমরা শুরু করি। উপরের টার্মটা মানে হচ্ছে আমাদের, যেটাকে আমি বলতেছি হচ্ছে নিউমারেটর। সো কোভেরিয়েন্স অফ আর টি আর টি মাইনাস ওয়ান। কোভেরিয়েন্স অফ আর টি এন্ড টি মাইনাস ওয়ান আমরা শুরু করতেছি। এটা এটা করার জন্য একটা ছোট্ট একটা টুইকিং আমি ইউজ করবো। সেটা হচ্ছে এরকম, আর টি মাইনাস ওয়ানকে আমি ভাঙবই না, আর টি মাইনাস ওয়ানকে আমি যেরকম আছে এরকম রাখবো, না হলে এটা একটা অনেক লম্বা অঙ্কতে পরিণত হবে। আচ্ছা, আপনারা বাই দিস টাইম জানেন তাই না আর টি মানে কি? এই দেখেন, আমরা আর টি কে কিন্তু অলরেডি ডিফাইন করে রাখছি তাই না স্যার? আর টি ইজ অলরেডি ডিফাইন্ড বাই আস। তো আমি জাস্ট এই ডিফাইন যে আর টিটা আছে এটাকে আমি এখানে স্যার কপি করে বসাই দিলাম। এটাকে আমি সিম্পলি এখানে কপি করে বসাই দিলাম। দেন হচ্ছে কমা, আমার আর টি মাইনাস ওয়ানটাকে আমার লিখতে হবে। আর টি মাইনাস ওয়ান, এটাকে আমি বসাই দিলাম এখানে। আচ্ছা, দেন আমাদের অঙ্কটা আরো সামনে আগাবে। এখন দেখেন এখানে ভাইয়া তিনটা এলিমেন্ট আছে তাই না স্যার? আমার কাজ হবে এই তিনটা এলিমেন্টের যে কোভেরিয়েন্স গুলো আছে সেগুলা বের করা। দেখেন প্রথমটা খেয়াল করেন, আহ প্রথম এলিমেন্টটা খেয়াল করেন। কনস্ট্যান্টের সাথে কাকে নিব? কনস্ট্যান্টের সাথে নিব হচ্ছে আমি আর টি মাইনাস ওয়ান কে। কপি করলাম, কপি করে এটাকে আমি এখানে বসাই দিলাম। এটা গেল আমাদের প্রথমটা। 2 নম্বরটা আসেন, এগেইন কোভেরিয়েন্স অপারেটর। আমার মানটা হচ্ছে এটা, থেটা ওয়ান আর টি মাইনাস ওয়ান। এটাকে আমি লিখলাম, আর কমা হলো দিয়ে লিখবো হচ্ছে এটাকে প্লাস কোভেরিয়েন্স অফ এ ওকে। এবার আসেন এগুলোকে আমরা একটু আবার অবজার্ভ করি, আমরা অলরেডি যা জানি সেটার আলোকে। দিস ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড দিস ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড দিস ইজ মাই ভেরিয়েবল। সো কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবল করলে কত আসবে? কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবল করলে মানটা আসবে 0। এই মানটা 0 আসবে কেন? বিকজ এখানে কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবলের ইয়াটা বের করা হচ্ছে। এটার ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সর্বোচ্চ আমি এইটাকে, যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই পার্টিকুলার যে কনস্ট্যান্টটা আছে যেটা হচ্ছে ফাই ওয়ান, এটাকে আমি সামনে নিয়ে রাখতে পারি। তো আমি এই কাজটা করলাম, এটাকে আমি সামনে নিয়ে রাখলাম। ঠিক আছে, এছাড়া যা আছে তাই রাখি। আর এইটা খেয়াল করেন, এটি ইজ এ হোয়াইট নয়েজ, তো এনিথিং উইথ এ হোয়াইট নয়েজ ইজ এ জিরো। এনিথিং উইথ এ হোয়াইট নয়েজ ইজ এ জিরো। সো বেসিক্যালি আমার এই মডেলটা দাঁড়াচ্ছে এরকম কিছু একটা। বেসিক্যালি আমার এই মডেলটা দাঁড়াচ্ছে
এগুলা জিরো জিরো গুলা বাদ দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম, তো দাঁড়াচ্ছে এরকম কিছু একটা। এখন দেখেন এটাও আর টি মাইনাস ওয়ান, এটাও আর টি মাইনাস ওয়ান, এটাও হলো আর টি মাইনাস ওয়ান। খেয়াল করেন এটাও আর টি মাইনাস ওয়ান, এটাও আর টি মাইনাস ওয়ান। আমরা একটা কাজ করি ছোট্ট, আমরা উপরে যাই আর একটা অনুসিদ্ধান্ত লিখে আসি। খেয়াল করেন, মনে রাখবেন কোভেরিয়েন্স অফ এক্স এন্ড এক্স ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স। আমি যদি দুইটা সেম ভেরিয়েবলের কোভেরিয়েন্স বের করি, আমি যদি দুইটা সেম ভেরিয়েবলের কোভেরিয়েন্স বের করি, এটা বেসিক্যালি আমার ভেরিয়েন্সের সমান। এখন এই কন্ডিশনটা আমি এখানে ইউজ করব। খেয়াল করে দেখেন এই পার্টিকুলার কন্ডিশনটা আমি এইখানে এখন ইউজ করতে যাচ্ছি। এটাও আর টি মাইনাস ওয়ানে আছে, এটাও আর টি মাইনাস ওয়ানে আছে। সো আমি লিখতে পারি এইভাবে যে কবের জায়গায় আমি লিখতে পারি হচ্ছে var ভেরিয়েন্স অফ আর টি মাইনাস ওয়ান। দেন এগেইন আমি এখন আর একটা জিনিস ইউজ করতে পারি, সেটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমি var আর টি মাইনাস ওয়ানের জায়গায় আমি লিখতে পারি আর টি। কেন আর টি লিখতে পারি? বিকজ আমি এখানে একটা অনুসিদ্ধান্ত লিখছিলাম, এই যে দেখেন, বিকজ অফ দ্য ইমপ্লিসিট বিকজ অফ দ্যাট ইমপ্লিসিট স্টেশনারিটি কন্ডিশন আমি এটা লিখতে পারি। আচ্ছা, সেটা আমি লিখতে পারি, আমি এই পর্যন্তটাকে ছেড়ে দিতে চাই। আচ্ছা, এবার আসেন আবার আমি ফর্মুলাটাতে ব্যাক করতে চাই। ফর্মুলাটাতে আমি ব্যাক করতে চাই। খেয়াল করেন অটো কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর ল্যাগ ওয়ান, তাই তো? উপরেরটা কি ছিল? কোভেরিয়েন্স অফ আর টি কমা আর টি মাইনাস ওয়ান। নাও রাইট নাও আই নো ইটস ভ্যালু। এখন আমি এটার ভ্যালুটা জানি। সেটা কত? সেটা হচ্ছে এরকম, রাইট নাও এটার ভ্যালু হচ্ছে এরকম কিছু একটা। মানে এই পার্টিকুলার ল্যাপটপটাতে কপি করা এত মুশকিল। কি বেরোলো, কি লেখো? আচ্ছা, এটা আই বিলিভ হইছে কিছুটা। মোটামুটি একটা লেভেলে লেখা ফেলতে পারছি। সো আপনি খেয়াল করে দেখেন আমার আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়াচ্ছে। I1 আমার আলটিমেট রেজাল্টটা দেখেন, উপরে হচ্ছে var rt আছে, নিচেও var rt আছে। তাহলে থাকতেছে কি স্যার? থাকতেছে হচ্ছে ফাই ওয়ান, থাকতেছে হচ্ছে স্যার ফাই ওয়ান। সো এটাকে আবার লেখা নেই, ফাই ফাই ওয়ান। সো দিস গাই ইজ ফাই ওয়ান। এটা কত নম্বর লেগের জন্য বের করলাম ভাইয়া? এই অঙ্কটা যে করলাম এটা কত First, নম্বর লেগের জন্য করলাম? এটা two হচ্ছে আমার ল্যাগ ওয়ানের জন্য করলাম। ল্যাগ ওয়ানের জন্য করলেই যে প্যাটার্ন বোঝা যাবে তা তো না, আমাকে এটলিস্ট ল্যাগ টু বা থ্রি পর্যন্ত করতে হবে ফর এনি ভিজিবল প্যাটার্ন। এমনও হইতে পারে যে কোনো প্যাটার্নই পাইলাম না, প্যাটার্ন না পাইলে তো আসলে অঙ্ক করার কোনো মানে নাই, তাহলে তো এটা চলতে থাকতে পারে, তাই না? তো লেটস সি যে আমরা আসলে লেগ টু এর জন্য করলে আসলে কিছু হইতো কিনা আমাদের। ঠিক আছে, সো আমি এখন লেগ টু এর জন্য এআর ওয়ান প্রসেসের এসিএফ বের করতে যাচ্ছি। সো দেয়ার উইল বি সাম চেঞ্জেস ডেফিনেটলি। লেগ টু, তাই তো? ভেরিয়েন্স অফ আরটি যেরকম আছে সেরকমই থাকবে, চেঞ্জ হবে এই জায়গায়, টি মাইনাস ওয়ানের জায়গায় হয়ে যাবে টি মাইনাস টু। এবং যেহেতু টি মাইনাস টু হয়েছে, কোভেরিয়েন্স বের করবো টি মাইনাস টু এর জন্য, এখানে হবে টি মাইনাস টু। ঠিক আছে, এখানে হবে টি মাইনাস টু। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা এটাকে দেখি না কতটুকু কি করা যায়। আমরা একটু কপি করে নিয়ে আসি এগুলা। টি মাইনাস টু এর জন্য ওকে। সো ফাই জিরো কমা আর টি মাইনাস টু, ফাই ওয়ান আর টি মাইনাস ওয়ান আর টি মাইনাস টু, এটি আর টি minus 2. So that would give us some interesting results, I believe. So দেখি কি দাঁড়ায়। আচ্ছা, প্রথমে আসেন কনস্ট্যান্টের সাথে যে কোনো কিছু
definitely is going to be 0. I don't need to care about it. হোয়াইট নয়েজের সাথে যে কোনো কিছু is going to be 0. I don't need to care about it. ঠিক আছে, থাকতেছে এখানে RT-1 আর RT-2, এই তো। সো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি সামনে নিয়ে গেলাম phi 1টাকে। phi 1কে কপি করা তো মানে হচ্ছে ডিফিকাল্ট হয়ে গেছে। তা আমি লেখা ফেলি, এটা বুঝছেন, কপি করতে যে সময় যাচ্ছে। phi 1, ওকে, এটা থাকতেছে না। আচ্ছা, এখন একটা ইস্যু আছে, খেয়াল করেন এখানে কি আছে স্যার, RT-1, আর এখানে কি আছে RT-2। 2। আচ্ছা, ভালো কথা। তো ডিরেক্টলি তো এটা করা যাবে না। এখন যেটা করতে পারি আমি সেটা হচ্ছে আমি এখানে আবার আমাদের যে ফাংশনটা সেটা ইউজ করতে পারি। কিরকম দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফেলে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফেললাম, এটাকেও আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফেললাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আর টি যদি হয়, আমি যদি এখানে একটা নোট দিয়ে লিখি, আমার ইফ কপি তো করতে হবে, ইফ আর নিচে না লিখি, হ্যাঁ, যদি এটা এটা হয় তাহলে কি আমি এটা লিখতে পারি কিনা, কথা হচ্ছে এরকম। যদি এটা হয়ে থাকে তাহলে আই বিলিভ এর ঠিক পরেরটার জন্য, পরেরটার বলতে বোঝাচ্ছি যে T-1 জন্য আমি এটা লিখতে পারি কিনা। খেয়াল করেন, না বুঝলে বললেন, খুব সিম্পলি এটা এটা লিখতে পারি, এবং এটার জন্য এটা আমি লিখতে পারি। নর্মাল ম্যাথমেটিক্যাল মানে ইলাবোরেশন বলতে পারেন। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে, আচ্ছা, এটা তো পরের লাইনে যাবে, তাহলে এই ইলাবোরেটেড ফর্মটা আমি এখানে ফিট করাতে চাই। এইটার জায়গায় RT-2 এর জায়গায়, সরি T-1 এর জায়গায় আমি ভাই এটাকে বসাতে চাচ্ছি, আমি এটাকে বসাবো। ঠিক আছে, এবার নোটটা জায়গা মতো আসছে। এবার আমি এটাকে আবার ভাঙার চেষ্টা করব, এটাকে আবার ভাঙার চেষ্টা করব। সো খেয়াল করে দেখেন এবার কোভেরিয়েন্সের কি কি এলিমেন্ট আছে। আমি যদি এখান থেকে কপিটা করি তাহলে মনে হয় সুন্দরভাবে কপি করতে পারবো। variance of 0 RT-2 আসতেছে, T-1 আসতেছে, T-2 আসতেছে, আর এটা T-1 আসতেছে। ফ্যান্টাস্টিক। এবার এটাকে আর একটু আমরা স্টাডি করার চেষ্টা করি। এই পার্টিকুলার টার্মটা, পার্টিকুলার বলতে আমি এই জায়গাটাকে বোঝাচ্ছি, এই পার্টিকুলার জায়গাটাকে বোঝার চেষ্টা করতেছি। খেয়াল করেন phi 0 is a constant, so this guy is going to be 0. A T-1 doesn't matter, it's a white noise, still it's a white noise. T-1 ও white noise, T+1 ও white noise, A থাকাই মানে white noise, so this guy is also going to be 0. তাহলে এই পার্টিকুলার জায়গাটা 0 হবে, এই পার্টিকুলার অংশটাও 0 হবে। তাহলে আমার এটা কিরকম দাঁড়াবে ইভেনচুয়ালি, খেয়াল করেন।
এটা 0 হচ্ছে, this guy is going to be 0 and this guy is also going to be 0. এটা 0 হচ্ছে। Then আমি যদি একটু ফার্দার আগায়া যাই তাহলে কিরকম দাঁড়াচ্ছে? এগুলো আর থাকতেছে না, এটা আর থাকতেছে না, এই পার্টিকুলার বস্তুটা সামনে চলে যাচ্ছে। এটা লেখা একটা মুশকিলের কাজ, সো আমরা কপি না করে ডিরেক্টলি বসাই। এটা আমরা বসালাম, এটা আর থাকলো না, এটা যেভাবে আছে সেভাবে থাকলো। দেন হচ্ছে আমি আর একটু ফার্দার আগাই, আমি বেসিক্যালি ভাই স্কোয়ার লিখতে পারি, আর এটার জায়গায় আমি লিখতে পারি হচ্ছে ভ্যারিয়েন্স var, তাই না? var লিখতে পারি। দেন যেহেতু উইকলি স্টেশনারি, তাই না, যেহেতু ভাই উইকলি স্টেশনারি, সেহেতু আমি এখানে সরি এটা একটু ভুল লিখছি, আমি দুইটা লেখা পেয়েছিলাম। যেহেতু উইকলি স্টেশনারি, এখানে আমি এটাও লিখতে পারি, এটা লিখতে পারি। এটা নোটটা হবে এরকম, গো দেয়ার, এটা নোটটা হবে t-2 এরটার সাথেও সম্পর্ক থাকবে। ওকে, আমরা এখন চলে আসছি আমাদের কোভেরিয়েন্সের কাজ হয়ে গেছে। সো নাও লেটস গো টু দা পার্ট। খেয়াল করেন এই কোভেরিয়েন্সের মান কত? এটার মান বেসিক্যালি হচ্ছে উপরের যে কোভেরিয়েন্স, এটার মান কত? এটার মান হচ্ছে বেসিক্যালি কি কি কপি করলাম, ক্লান্ত হয়ে গেছি ভাই এগুলা ইনপুট দিতে দিতে। মানে আমি একটা কাজ করতে পারি, সেটা হইতেছে আমি এটা বাইরেও লিখতে পারি, চাইলে কোনো সমস্যা নেই, বাইরে লিখলেও ইটস ফাইন। এটাকে বরং বাইরে লিখি এই পার্টিকুলার জায়গাটা। সো উপরে আছে var rt, নিচে আছে var rt, আর আমার একটা এডিশনাল ফাংশন আছে, সেটা হচ্ছে আলফা আছে phi1 স্কোয়ার। দেখেন আগেরটা ছিল কত? phi1 টু দি পাওয়ার 1 বলতে পারেন। এটা ছিল কত? phi1 স্কোয়ার। ঠিক আছে, সিমিলারলি অটো কোরিলেশন ফর ল্যাগ 3 যদি আমি করতাম, অটো কোরিলেশন ফর ল্যাগ 3 যদি আমি করতাম, এটা দাঁড়াইতো এরকম কিছু একটা। ঠিক আছে, সো আমার এসিএফ ফাংশনটা আসলে কিরকম? এসিএফ ফাংশন ফর অ্যান AR1 প্রসেসটা আসলে কিরকম? সেটা হচ্ছে এরকম, ফর এনি ল্যাগ এলটা হলো জেনারেলাইজ, যে কোনো ল্যাগের ক্ষেত্রে এটা কত হবে? ফর এনি ল্যাগ এল আমার ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে এরকম, আলফা 1 থাকবে, আলফা 1 হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটা থাকবে, এটা টু দি পাওয়ার কত হবে স্যার? টু দি পাওয়ার হবে এল। বুঝতে পারলাম কি? জি মানে 10 নম্বর ল্যাগ হইলে এটা আলফা মানের মান যা টু দি পাওয়ার 10 হবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে হবে আমাকে, কারণ আমার আরেকটা ক্লাস শুরু হবে 3:15 থেকে। আচ্ছা, যেটা হবে আপনাদের সাথে কালকে রাতে একবার দেখা হবে। আবার আমি টাইমটা বলে দিব। কালকে রাতে আপনাদের কোনো ক্লাস আছে? কোন টিচার কোনো ক্লাস দিচ্ছে কালকে রাতে অনলাইনে? স্যার। পারফেক্ট। তাহলে আমি লাইক 5টা বা 6টার দিকে আমি আপনাদেরকে টাইমটা বলে দিব কালকে রাতে কয়টায়, বাট 8:30টার আগে না।
কালকে আমাদের কি প্ল্যান? কালকে প্ল্যান হচ্ছে এই যে পার্টিকুলার আমি দেখালাম, এই মাত্র যেটা দেখালাম এসিএফ এটা, এটা নিয়ে কিছু কথাবার্তা আছে, সেটা আলোচনা করা। তারপর হচ্ছে আমরা AR2 নিয়ে আলোচনা করব। বাই দ্য এন্ড অফ দ্য সেমিস্টার আপনারা এগুলোতে এক্সপার্ট হয়ে যাবেন। সো আপাতত একটু কষ্ট হইতে পারে, একটু কঠিন মনে হতে পারে, বাট বই পড়লে আপনি দেখবেন কিছু বুঝবেন না। ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ওকে, সি ইউ, তাহলে দেখা হচ্ছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।